আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বাড়িতেই ছিলাম, আজ তো ছুটি। হঠাৎ আমার ফোনে কল আসে। রিসিভ করতেই একজন জানায় যার ছবি দিয়ে আমরা বিজ্ঞাপন দিয়েছে তাকে সে দেখেছে, সেও সেখানেই আছে। তাই আমি আর দেরি না করে থানার কয়েকজনকে কল দেই। সবাই এখানেই ছিল, সুবিধা এতেই হয়ে যায়। আধ ঘন্টার মধ্যে সেখানকার উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাই। খুঁজতে খুঁজতে রিমন যেখানে থাকে সেখানকার ঠিকানাও পেয়ে যাই। আমরা সেখানে যাওয়ার আগেই কেউ তাকে খবর দিয়েছিল, তাই সে পালানোর উদ্দেশ্যে বের হয়। আর মজার ব্যাপার যে আমার সামনেই পড়ে যায়। সিভিলে থাকার কারণে ঠিক চিনে উঠতে পারিনি সেভাবে। দৌড়ে পালানোর চেষ্টা করলে গুলি ছোড়া হয় আর হাতে লেগে যায় একটা গুলি। ওখান থেকে হসপিটালে নিয়ে যাই, নিয়ে গিয়ে গুলি বের করে ব্যান্ডেজ করে নিয়ে আবার এখন নিয়ে আসছি আর কি। সাদমান থেমে আবারও বলল, আচ্ছা চলুন তাহলে ওখানেই যাওয়া যাক। চারজন মিলে উঠে দাঁড়ালো। সাদমানের পিছু পিছু তিনজন রওনা দিল। বেলার বুক কাঁপছে। তাদের এত বড় ক্ষতি করা মানুষের ছেলেও যে আজ তাদের বড় শত্রু, ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। একটা কক্ষে এসে পৌঁছালো সবাই। সামনের চেয়ারে হ্যান্ডকাফ পরা একজন বসে আছে। উস্কো খুস্কো চুল, মুখ ভর্তি দাড়ি, গালে যতটুকু অংশ দেখা যায় সেটা টকটকে ফর্সা, চোখ দুটো বড় বড়। মৌন হয়ে বসেছিল এতক্ষণ। রুমে কারো উপস্থিতি বুঝতেই মাথা তুলে সেদিকে তাকালো। ওয়াহাজ আর বেলাকে দেখা মাত্রই ঠোঁট বাঁকিয়ে হাসল সে। ভেঙে ভেঙে বলল, আরে আমার শত্রুপুত্র আর শত্রুকন্যা যে! কাজ কমপ্লিট করার আগে পুলিশ হারামজাদা আমাকে ধরে ফেললো। কুত্তার বাচ্চা কাজ শেষ করতে দিলই না। পালের একজন সেরিকে পাঠাইলাম, সেই বালটাও এসে ফেসে গেল। কেউ কাজের মানুষ না। সাদমান পা চালিয়ে এসে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় রিমনের গালে। ওয়াহাজ রাগে কটমট করে চেয়ে আছে তার দিকে। বেলার ভাবভঙ্গি কিছু বোঝা যাচ্ছে না। রিমন আবারও বলে উঠল, যা করে এসেছি তাতে ফাঁসি আমার হতেই পারে, এইসব নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। কিন্তু আমার ছোটবেলা নষ্ট করার সাথে যারা যুক্ত তাদের শান্তিতে নিঃশ্বাস নিতে দিই কী করে? সাদমান এগিয়ে এসে রিমনের থুতনি চেপে ধরল। চোয়াল শক্ত করে বলল, খুনের চেষ্টা ছাড়া আর কি কি করেছিস বল। উচ্চস্বরে হেসে উঠল রিমন। বলবো কেন? খুঁজে বের কর মুরত থাকলে। খুঁজে তো বের করবই, তোকে যেহেতু বের করেছি তোর কাজ কামও সামনে নিয়ে আসবো। ওয়াহাজ এগিয়ে এসে একটা থাপ্পড় লাগিয়ে দিল রিমনের গালে। সাদমান সাথে সাথে ওয়াহাজকে ধরে ফেলল। ভাই আমি আছি তো, আপনার কিছু করতে হবে না। ওয়াহাজ রেগে রিমনের দিকে আঙ্গুল উঠিয়ে চেঁচিয়ে বলে উঠল, তুমি ভাবতে পারছো না সাদমান, ওর বাপ ছিল একটা সুবাচ্চা। ঘরের বউ রেখে অন্য মহিলার দিকে কুদৃষ্টি দিয়েছে, সম্মানহানি করেছে। ওই কুত্তার বাচ্চাকে জীবনে ক্ষমা করব না আমি। ওর জন্য আমার মা নিজের জীবন দিয়েছে। দুই ভাই বোন কষ্টে বড় হয়েছি। প্রতিশোধের মতো জানোয়ারকে খুন করে নেওয়া উচিত ছিল আমার। আর ও নাকি এসেছে ওর বেজন্মা বাপের হয়ে প্রতিশোধ নিতে। সুবাচ্চা কোথাকার। রিমনের যেন গায়ে লাগলো না কথাটা। ফিচেল হেসে বলল, তোদের মা নিজ থেকে মরেছে কে বলল? মাগিকে ইচ্ছে মতো ধুলাই দিয়েছি। মাগি আমার বাপের জান নিয়েছে। সাহস কত বড়! আমার বাপ যা করেছে ঠিক করেছে, পুরুষ মানুষের মতো কাজ করেছে। বেলার চোখ ছলছল করে উঠল। হাত মুষ্টিবদ্ধ করে নিয়েছে। রাগ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সে, কিন্তু ব্যর্থ হলো। একভাবে দাঁড়িয়ে থাকতে পারল না। মায়ের নামে বাজে সম্বোধন সে সহ্য করতে পারল না। ছুটে গিয়ে রিমনের নাক বরাবর একটু খুশি দিল। রিমন চেয়ার থেকে মেঝেতে ছিটকে পড়ল। বেলা রিমনের দিকে তাকিয়ে বলে উঠল, সেদিন তোর বাপকে মারতে পারিনি তো কি হয়েছে? আমার মা শিক্ষা দিয়েছিল, প্রয়োজনে আমি আজ আমার মায়ের দেখানো পথে চলবো। তোকে খুন করে হাজতবাস করব আমি, তোর মতো কিটকে শ্বাস নিতে দিব না। রিমন হাতের উল্টো পাশ দিয়ে মুখটা মুছতে মুছতে বলল, তোর মাকে যেমন দড়িতে কাপড়ের মতো ঝুলিয়েছিলাম, ইচ্ছে করছে তোর মতো মাগিকেও এমন করি। একই রক্ত আছে তো তোর শরীরও, একই কাজ করা উচিত তোর সাথে। ফারাজ আর ওয়াহাজ দুজনের একজনও ঠিক থাকতে পারল না। এবার দুজন সিংহের মতো গর্জন করতে করতে রিমনের দিকে ছুটে গেল। পরিস্থিতি নেতিবাচক দেখে সাদমান কনস্টেবলকে ডেকে ওয়াহাজ আর ফারাজকে থামিয়ে দিল। কেউ সম্পূর্ণ কথা খেয়াল না করলেও বেলা ঠিকই খেয়াল করলো। ভাঙা ভাঙা শব্দে বলে উঠল, আমার মা আত্মহত্যা করেনি, খুন হয়েছে। বেলার কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই থেমে গেল ওয়াহাজ।
ফিরে তাকালো বেলার দিকে। পরক্ষণে রিমনের দিকে মাথা ঘুরিয়ে দেখল কিছুক্ষণ, বিড়বিড় করে বলল, মাকে খুন করা হয়েছে। উচ্চস্বরে হেসে উঠল রিমন। হাসিতে মুখে নমনীয়তা প্রকাশের পরিবর্তে কুৎসিত ভাব প্রকাশ পেল। ওয়াজ আর ফারাজকে 3-4 কনস্টেবল মিলে ধরে রেখেছে। সাদমান তাদের ইশারা করে বলল, ভাইদের ভেতরে নিয়ে যাও। সাদমানের কথা অনুযায়ী ওয়াজ আর ফারাজকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হলে ওয়াজ হাত উঁচু করে শান্ত গলায় সাদমানকে উদ্দেশ্য করে বলে উঠল, চুপচাপ দাঁড়িয়ে দেখছি, তুমি তোমার কাজ করো। সাদমান ওয়াজ আর ফারাজের দিকে এগিয়ে এসে বলল, অপরাধীদের সাথে কথা বলার সময় বা স্বীকারোক্তির সময়ে বাইরের কাউকে রাখা বেআইনি। যেহেতু রিমনকে এখনও কারাগারে নেওয়া হয়নি, তাই আপনাদের ডেকেছিলাম। ও চাইবে আপনাদের রাগ বাড়াতে। আপনারা যেন রেগে ওর সাথে খারাপ আচরণ করেন। ওর ভাবনার সত্যি হলে আপনারাই হেরে যাবেন। নিজেদের নিয়ন্ত্রণ করুন, কেমন? সবুর করুন। ওর মুখ থেকে সব কিছু জানা প্রয়োজন। যদি বলে সেক্ষেত্রে আলাদা পথ, আর যদি না বলে তাহলে তো সেক্ষেত্রে একটা আলাদা পথ বের করবই। আপনারা চেয়ারে গিয়ে বসুন, যান। ওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলল, বসতে হবে না, তুমি তোমার কাজ করো। ফারাজ বেলাকে নিয়ে দূরে এসে দাঁড়ালো। ওয়াজ পাশেই। রিমন কারণ ছাড়া এখনো হেসেই যাচ্ছে, গায়ে জ্বালা ধরানো হাসি। সাদমান নিজের চেয়ারটা টেনে রিমনের দিকে এগিয়ে নিয়ে বসলো। হাতে লাঠি, এক হাত হাঁটুতে ভর রেখে অন্য হাতে লাঠি নাড়তে নাড়তে বলল, প্রথম থেকে সবটা পরিষ্কারভাবে বল, সবটা বলবি। রিমন ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, বলবো কেন, খুঁজে বের করুন। আর আমি কি করেছি, প্রমাণ কি? আমি তো কিছুই করিনি। যদি কিছু করেও থাকি তবে তার প্রমাণ দেখান। আমাকে এখানে তুলে এনেছেন কেন? সাদমান বুঝল এর সাথে সোজা কথায় কাজ হবে না। হাতে লাঠিটা নাড়িয়ে সেটার দিকে তাকিয়ে পড়ল, কিছু কিছু সময় নাকি সোজা আঙ্গুলে কাজ না হলে আঙ্গুল বাঁকাতে হয়। এখন বল, আঙ্গুল বাঁকা করব নাকি তোকেই বাঁকা করব? আমার নিশ্চয়ই কোনো বাধা নেই তোকে বাঁকা করতে। তুই ভেবে বল, আমি কোনটা করব, আঙ্গুল বাঁকাবো নাকি তোকে? রিমন আগের ন্যায় একরোখা রইল। মুখে বিছিরি হাসি লেপটে বলল, দেখ কি করতে পারিস। সাদমান দাঁতের দাঁত চেপে বলল, ধৈর্যের পরীক্ষা নিস না রিমন, ধৈর্যের পরীক্ষা নিস না, বুঝছস? সব কিছুর ওয়ারেন্ট আছে আমার কাছে। তোকে মেরে দিলেও প্রশাসন আমাকে কিচ্ছু বলতে আসবে না। তোর নামে একটা না, হ্যাঁ, 3-3টা খুনের চেষ্টার মামলা আছে। আর কিছুক্ষণ আগের কথা অনুযায়ী তুই খুনিও। তোকে মারলে কারো কিচ্ছু হবে না। রিমন বিরক্তিতে হাই তুলে বলল, মেরে দে, আমার কিছুই বলার নেই। সাদমান মৃদু হাসল। পেছন দিকে তাকিয়ে 2 কনস্টেবলের উদ্দেশ্যে বলল, পানি গরম করো, কুসুম গরম না ফুটন্ত গরম, চামড়া যেন ঝলসে যায়। হাসপাতালে একজন অর্ধেক মৃত হয়ে শুয়ে আছে, ওই জ্বালাটা আমার কাছে কমছে না। আর সামনে দাঁড়ানো এতগুলো মানুষের কষ্ট আমি দেখতে পারছি না। আর হ্যাঁ, অতিথিকে আপ্যায়ন করতে থাকো, সময় নিয়ে নিয়ে, হ্যাঁ, মরে যেন না যায়। থানা থেকে 4 জন একসাথে বের হয়েছিল। 4 জনই হাসপাতালে নীরাকে দেখতে এসেছিল। তার অবস্থার কোনো উন্নতি এখন দেখা দেয়নি। তার চোখে যেন সমস্ত দুনিয়ার ঘুমিয়ে নিচ্ছে সে। চারিদিকে কি হচ্ছে সে জানে না। 4 জন একসাথে কেবিনে ঢুকতে নার্স বেরিয়ে যায়। 4 জনের সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটে। নীরাকে যে ডাক্তার দেখছিলেন তার সাথেও 4 জনের কথা হয়। সবাই সবটা না বুঝলে ফারাজ সেটা বুঝিয়ে দেয়। সবাই এতটুকু বোঝে, নীরাকে নিয়ে কোনো আশা করা এখন বোকামি। কোমা থেকে ফিরে আসার কোনো নিশ্চয়তা নেই। আর যদি সে ফিরে আসে তবে সেটা হবে মিরাক্কেল, আল্লাহর রহমত। ওয়াজ, ফারাজ, বেলা 3 জন সাদমানের থেকে বিদায় নেওয়ার সময় সাদমানকেও বাড়ি ফিরতে বলেছিল। সাদমান জানিয়েছিল থানা থেকে পজিটিভ কোনো খবর না আসা অবধি সে এখানেই থাকবে। 3 জনের একজনও কথা না বাড়িয়ে নিজেদের বাড়ি ফিরে যায়। সাদমান জানিয়ে দেয় থানা থেকে খবর আসলে তাদের জানাবে। বেলা, ফারাজ এবং ওয়াজকে বিদায় দিয়ে সাদমান নীরার কেবিনে ফিরল। চেয়ারটা টেনে বেডের কাছাকাছি এসে বসল। নীরা নিস্তেজ হয়ে পড়ে থাকা হাতটা নিজের 2 হাতের মুঠোয় নিয়ে গালে ঠেকালো। তার চোখ ছলছল হয়ে এসেছে। ভাঙা ভাঙা গলায় নিজেই বলে উঠল, নীরা, তোমাকে আর এভাবে প্রতিদিন আমার দেখতে ভালো লাগে না। বুকটা ভীষণ পুড়ে। সেদিন যে শাড়িতে তোমাকে দেখেছিলাম, ওই নারীকে ভীষণ মনে পড়ে। মিস করি তোমাকে, তোমার হাসি, রাগি রাগি তাকানোটা। কতদিন দেখি না তোমার সুন্দর করে তাকিয়ে থাকাটা, যে কতদিন অনুভব করতে পারি না আমি।
তোমাকে যে বলেছিলাম সব কিছু আমার দিক থেকে নাটক ছিল, আজ দেখো নাটকও সত্যি হয়ে গেল। তোমাকে ছাড়া ভালো নেই আমি নীরা। তোমার এই চোখ বন্ধ হয়ে হসপিটালের বেডে পড়ে থাকা দেহটা দেখতে আমার আর ভালো লাগে না। জেগে ওঠো না প্লিজ। সাদমান নাক টেনে এক হাত দিয়ে চোখটা মুছে আবারও বলল, আম্মা কি বলেছে জানো? তোমার সাথে আমাকে বিয়ে দিবে। নীরা, তুমি আদৌ কি আমাকে বিয়ে করবে? আমার এই হঠাৎ উদয় হওয়া ভালোবাসাকে তুমি মেনে নেবে তো বলো? নীরার দিক থেকে কোনো উত্তর এলো না। সাদমান ঘোলাটে চোখে শুধু নীরার দিকে উত্তরের আশায় চেয়ে রইল। তার প্রশ্নের উত্তর আদৌ কোনোদিন আসবে? আসলেও কবে আসবে? বাড়ি ফিরেছে সবাই। ফারাজ বাসায় ঢুকেই শুধু পানিটা খেয়ে বিছানায় শুয়ে পড়েছে। বেলা ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়েছে শাশুড়িকে সাহায্য করতে। খাবার খাওয়ার সময় হয়ে গেছে। মুহিব সাহেব মসজিদ থেকে ফিরলেই সবাই খেতে বসবে। ফাহমিদা বেগম প্রায় সব কাজ শেষ করে ফেলেছেন, কিছুটা বাকি আছে। বেলাকে হন্তদন্ত হয়ে রান্নাঘরে এসে কাজে হাত লাগাতে দেখে বেলার হাত ধরে থামিয়ে দিলেন। বেলা কিছুটা ভয় পেল। শাশুড়ির চোখে চোখ রেখে মৃদু গলায় শুধালো, কি হলো মা? ফাহমিদা বেগম সহসা বললেন, তোমাকে রান্নাঘরে আমি ডেকেছি। বেলা তোতলানো শুরু করলো। না না, মানে আপনি একা কাজ করছিলেন। ভাবি তো এখন ভারী কাজ করতে পারে না, তাই ভাবলাম একটু সাহায্য করি। বাসায় ফিরতে তো দেরি হয়ে গেল, আমি দুঃখিত মা। ফাহমিদা বেগম বেলার গায়ে আলতো করে হাত ছলেন, বললেন, মেয়েকে যেহেতু কাজ করতে দেইনি, তাহলে বাইরে থেকে হন্তদন্ত ফিরে আসা ছেলের অর্ধাঙ্গিনীকেও কিভাবে কাজ করাই? আমি অমানুষ নই মা। তুমি যাও, একটু বিশ্রাম করো। থানায় কি হলো সেটা খাওয়া দাওয়া করে শুনবো। বেলা স্বস্তির নিঃশ্বাস ফেল। মা, আমি একদম ঠিক আছি। আজ তো সব করেই ফেলেছেন, বাকিটা আমি দেখে নিচ্ছি। আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি খাবার টেবিলে খাবার নিচ্ছি। ফাহমিদা বেগম যেতে চাইলেন না। বেলার জোরাজোরিতে রান্নাঘরে টিকে থাকতে পারলেন না তিনি। অতঃপর রান্নাঘর ছেড়ে যেতেই হলো। বেলা একা হাতে সব কাজ শেষ করে ফেলে। সময় মতো সবাইকে খাবার টেবিলে ডেকে নিয়ে খাবারটাও খেয়ে নেয়। আজকে রান্নাগুলো মৌয়ের পছন্দের ছিল। একটু একটু করে খেতে খেতে অনেকটাই খেয়ে নিয়েছে সে, বলতে গেলে অনেক বেশি। খাবার শেষ করে চেয়ার ছেড়ে ওঠার সময় বুঝলো সে স্বাভাবিকভাবে দাঁড়াতেও পারছে না। ঠোঁট উল্টে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, অনেক বেশি খেয়ে ফেলেছি, আমি উঠতে পারছি না এখন। টেবিলে সবাই হেসে উঠল মৌয়ের কথায়। ওয়াজের খাওয়া শেষ হয়েছে। সে মৌয়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এসো আমার হাত ধরো, আমি সাহায্য করছি। মৌ উপায় না পেয়ে ওহাজের হাত ধরে সাবধানে উঠে দাঁড়ালো। ওহাজ মৌকে বেসিনের দিকে এগিয়ে নিয়ে গেল। মৌকে রাগিয়ে দিতে বলল, খেয়ে নাও, এখনই এই অবস্থা করলে পরে কি করবে? নিজের ওজন নিজে সইতে পারবে? মৌ হাত ধুতে ধুতে বলল, রাগানোর চেষ্টা করছেন ওয়াহাজ সাহেব? আমি রাখবো না। আমি মোটা হলে নিজেই নিজেকে বহন করতে না পারলে আপনি কোলে করে পথ চলবেন। বাচ্চার মা দুজনেই দায়িত্ব আপনার। ওয়াজ নিজেও হাত ধুয়ে নিল। মৌকে নিয়ে মৌয়ের জন্য বরাদ্দকৃত রুমেই প্রবেশ করলো। মৌ ধীরে ধীরে এগিয়ে বিছানার একপাশে বসলো। ওয়াজ এসে মৌয়ের পিঠের দিকটায় বালিশ রেখে বলল, পা মেলে দিয়ে হেলান দিয়ে বসো, ভালো লাগবে। ওয়াজের কথা মতো মৌ সেটাই করলো। ওয়াজ নিজেও সামনে থেকে বসে ফোনটা হাতে নিল। মৌয়ের দিকে তাকাতেই মৌয়ের মুখটা মলিন দেখে বলল, খারাপ লাগছে তোমার? মৌ পায়ের দিকে তাকিয়ে বলল, পাটা একটু ব্যথা করছে। ওয়াজ সাথে সাথে হাতের ফোনটা বিছানা রেখে মৌয়ের পা টিপে দিতে উদ্যত হলো। মৌ তৎক্ষণাৎ পা সরিয়ে নিয়ে বলে উঠল, কি হচ্ছে এসব? পায়ে হাত দিতে হবে না, ছাড়ুন। ওয়াজ মৌয়ের পা টেনে নিয়ে বলে উঠল, স্ত্রী কেন শুধু স্বামীর সেবা করবে? স্বামী কেন স্ত্রীর সেবা করবে না? স্ত্রীর সেবা করলে কি স্বামীর সম্মানহানি হবে? দুপুরে খাওয়া শেষ করে সবে বিছানায় গায়ে দিয়ে দিল বেলা। ফারাজ হাত বাড়িয়ে নিজের সবচেয়ে কাছে টেনে নিল বেলাকে। বেলাও আলগোছে এগিয়ে এসে ফারাজের বুকে মাথা গুজল। মাথায় বিলি কেটে দিতে থাকলো ফারাজ। বেলা এখনও চিন্তিত। সাদমানের কোনো কল আসেনি। ফারাজ বেলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, চিন্তা হচ্ছে তোমার? মুখে যে মেঘ জমেছে দেখছি। বেলা সোজা হলো, ফারাজের দিকে তাকিয়ে বলল,
এ যেন কালবৈশাখী সময় চলছে। এখন মেঘ জমেছে, যখন তখন ঝড় শুরু হতে পারে। ঝড়ের পর বৃষ্টি, আর তারপর হয়তো মেঘটা পুরোপুরি কেটে যাবে, চলে আসবে মেঘ বিয়োগের মৌসুম। ফারাজ বেলার কপালে চুমু দিয়ে বলল, ঝড় না উঠুক, শুধু জীবনে আসা মেঘগুলো বিয়োগ হোক। শরতের আকাশের মতো আমাদের জীবন সুন্দর হোক। বেলা দীর্ঘশ্বাস ফেল। ফারাজের দিকে তাকিয়ে বলল, জীবন কি এতটাও সহজ ফারাজ? সহজ করে নিতে হয় খানিকটা। জীবন কখনো সহজ হয় না। যতটুকু সহজ না হলে বাঁচা যায় না, ততটুকু সহজ করে নিতে হয়। বেলার চোখ হঠাৎ ছলছল করে উঠল। ফারাজের দিক থেকে চোখ নামিয়ে নিয়ে বলল, রিমন আমার মাকে মারলো কিভাবে বলুন তো? ওর বুক কাঁপলো না? একবারও মনে হয়নি আল্লাহ আছেন? ফারাজ বেলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই বলল, আল্লাহ তাআলা আছেন, সব দেখছেন। তুমি চিন্তা করো না। রিমন যা করেছে তার শাস্তি তাকে পেতেই হবে, পেতেই হবে। বেলার মায়ের চেহারা খুব একটা মনে নেই। আবছা আবছা চোখের সামনে শুধু ভাসে, পুরোটা চোখের সামনে আসতে চায় না। চোখ বন্ধ করে মাকে অনুভব করতে চায় বেলা। মায়ের চোখ, মুখ, হাসি, মায়ের গায়ের গন্ধ, পুরাণ শেখাতে বসে মায়ের ধমক, সব কিছুই মনে করার চেষ্টা করে বেলা। শেষে এসে হতাশ হয়। কিছু মনে পড়ে তো কিছু মনে পড়ে না। এই সময়টা এসেও মায়ের কথা মনে করার চেষ্টা করলো বেলা। সেদিনের কথাই শুধু মনে আসছে। খাটিয়ায় সাদা কাপড়ে মোড়ানো সেই মুখটা। ছোট বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিল সে। ফারাজ বুঝতে পেরেই নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল বেলাকে। বারবার বলতে থাকলো, কান্নাকাটি করতে নেই ওয়াজিহা, আম্মার জন্য দোয়া করো, তিনি যেন জান্নাতবাসী হন। তাকে মনে করে কেঁদো না। প্রায় মিনিট 20 কেটে গেলে স্বাভাবিক হলো বেলা। তাকে ব্যালকনিতে নিয়ে এসেছে ফারাজ। ব্যালকনির একপাশে মন খারাপ করে দাঁড়িয়ে আছে সে। ফারাজের সাথেই আছে। এই অবস্থায় বেলাকে একা ছাড়ছে না সে কোনোভাবেই। বারবার সে বেলাকে বোঝাচ্ছে সব কিছু ভালো হবে, কেউ ছাড় পাবে না। মৌ প্রায় ঘুমের মতো এসেছে। ওহাজ পাশেই বসে ফোনে গেম খেলছে, আর আরেক হাত দিয়ে মৌয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাইরে কিছু শব্দ হতেই চমকে উঠল মৌ। ওহাজ ফোন রেখে মৌর দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, রান্না করে হয়তো কিছু পড়ে গেল, তুমি ঘুমাও। মৌ ওহাজের দিকে কিছুটা এগিয়ে এসে ওহাজের কোলে মাথা রেখে বলল, এখন আর ঘুম আসছে না। ওয়াজ মৃদু হেসে বলল, ঘুম উঠাও হলো? হ্যাঁ। এখন কি করতে হবে? কিছুই করতে হবে না, এভাবেই বসে থাকুন, আমাকে দেখুন একটু। আপনাকে দেখতে হবে? জি, আপনি তো সময়ই পাচ্ছেন না ইদানিং, আমাকে দেখছেনই না। সারাদিন আমার একা থাকতে হয়, একটু এখানে আছেন তাও ঘুমোতে বলছেন। ঘুমাবো না আমি। এখন শুধু তোমার জন্য আছি, এই সময়টা শুধু তোমার। মৌ কিছু বলবে তখনই ওয়াহাজের ফোনটা বেজে উঠল। ওয়াহাজ ফোনটা হাতে নিয়ে দেখলো সাদমান কল দিয়েছে। মৌর দিকে তাকাতেই ওয়াহাজ খেয়াল করলো মৌ অসহায় চোখে তার দিকে তাকিয়ে আছে। সাদমানের কল দেওয়ার মানে হচ্ছে রিমন রাজি হয়েছে সব কিছু স্বীকার করতে। ওদিকে এক টুকরো আলো আর এদিকে স্ত্রীর অসহায় মুখ। ওয়াহাজ ফোনটা রিসিভ না করেই মৌয়ের দিকে মায়ের দৃষ্টিতে তাকায়। মৌ, ওদিকে আমার অতীত আর এদিকে আমার বর্তমান, কি করি বলো তো? আমি যাই, ফিরে এসে সবটা সময় তোমাকে দেব। কাল অফিসে যাব না, কথা দিচ্ছি। আর যাই আমি, তুমি অনুমতি না দিলে আমি যেতে পারছি না। তোমার মন খারাপ করে দিতে চাই না আমি, কিন্তু ওটাও খুব দরকার। মৌ ধীরে ধীরে উঠে বসলো। ওয়াজ সাহায্য করলো বসতে। মৌ ওয়াজে 2 হাত নিজের মুঠোয় নিয়ে বলল, আমি অপেক্ষা করব, এরপর কিন্তু আর কোনো ব্যস্ততা দেখানো যাবে না। ওয়াজ মৌয়ের কপালে চুমু দিয়ে হেসে বলল, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, তুমি সাবধানে থেকো। মৌ হ্যাঁসূচক মাথা নাড়ল। ওয়াজ ফোনটা রিসিভ করলো। একটা ফাঁকা কক্ষ, চারিদিকে অন্ধকার। মাঝখানে শুধু একটা টেবিল, 2 পাশে 3টা চেয়ার, আর মাথার উপরে একটা বাল্ব জ্বলছে। চেয়ারে বসে আছে রিমন। শরীর এখনো ভেজা। শরীরে কিছু কিছু জায়গায় লাল বর্ণ ধারণ করেছে। হাঁপাচ্ছে সে। চুলগুলো কপালে এসে পড়েছে। কপাল থেকে নাক, গাল বেয়ে পানি ঝরছে। দরজা খোলার শব্দ হতেই সেদিকে তাকালো রিমন। সাদমান কক্ষে প্রবেশ করলো। হেঁটে সোজা রিমনের বিপরীতে সামনের চেয়ারটা এসে বসলো। লাঠিটা টেবিলের উপর রেখে কর্কশ স্বরে বলে উঠল, আগেই বলেছিলাম সব স্বীকার করতে। এই কষ্টটুকু অন্তত পেতে হতো না। তবে তোকে কষ্ট দিতে দেখে খারাপ লাগছে না আমার। আমি একটা পৈশাচিক আনন্দ পাচ্ছি। এমন মাথা ঝাঁকিয়ে বেয়ে আসা পানির ফোঁটা ঝেড়ে ফেলল। বাঁকা হাসি হেসে বলল,
ওরা দুই ভাই বোন কই? ওরা সামনে না থাকলে অতীত বলে কি আর মজা পাওয়া যাবে? ওদের ডাকুন, সব আরামে খোলসা করেই। হ্যান্ডকাপটা খুলে দিন, হাত ব্যথা করছে। ভয় নেই, পালিয়ে যাব না বা কিছু করার চেষ্টাও করব না। এইটুকু ভরসা তো রাখতেই পারেন আমার শরীরের অবস্থা দেখে। ওরা আছে রুমের বাইরে, তোর সব কথা শুনবে। আমি ওদের সামনে দেখে দেখে সব শোনাতে চাই। তোর ওদের দেখতে হবে না। ফাঁসি যেতে হবে, তাহলে এটাই শেষ ইচ্ছে হিসেবে ধরে নেন। ওয়াজ, বেলা আর ফারাজকে ডাকা হলো। রিমনের 2 হাত থেকে হ্যান্ডকাপ খুলে একটায় পরিয়ে রেখে টেবিলের সাথে আটকে দিল সাদমান। সবাই চারদিক ঘিরে দাঁড়িয়ে আছে। রিমন গলা খাকারি দিয়ে বলল, তাহলে শুরু করি, কি বলেন? সাদমান তাতে দাঁত চেপে বলল, জলদি শুরু কর। রিমন ওয়াজের দিকে তাকালো। বেলা ওয়াজের পাশে চুপচাপ দাঁড়িয়ে রিমনের হাসি হাসি মুখটা দেখছে আর ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। রিমন নিজের মুখের হাসি বর্তমান রেখে বলতে শুরু করলো,